ভালোবাসার সীমানা পেরিয়ে লিখেছেন প্রিয়স্মিতা তেহেজি প্রায়। কণ্ঠ জান্নাতুল ফেরদাউস মনি। পর্ব সংখ্যা ৮৬। প্রণয়ের কণ্ঠে কঠিন ধ্বনিত বিটকর চিৎকারে কাঁপছে পুরো শিকদার বাড়ি। তার এক একটা হুঙ্কার ভীত জাগিয়ে তুলছে বাড়ির সদস্য থেকে শুরু করে চাকর বাকর সকলের মনে। রাগে কাঁপতে কাঁপতে ড্রয়িং রুমের টি টেবিলে মাথার ওপর তুলে আশ্রে ফেলে প্রণয়। কাচের আসবাবপত্র ছিটকে পড়েছে অনুশ্রী বেগমের পায়ের কাছে। কিন্তু এ তো হুঁশ নেই প্রণয়ের। সে সংক্ষেপে খ্যাপাটো হিংস্রের ন্যায় পুরো বাড়ি লণ্ডভণ্ড করে দিয়েছে। তার চোখ দুটোর অবস্থা বীভৎস ভয়ঙ্কর। দেখিয়ে যে কেউ থরথর করে কাঁপবে। পুরো ড্রয়িং রুম মুহূর্তে এক লণ্ডভণ্ড করে দিয়েছে। মেঝেতে ছড়িয়ে ছিটে অসংখ্য কাচের টুকরো। ভাঙচুর করা কাচের তীব্র শব্দে কেঁপে উঠছে সকলেই। সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে পাগলামি সীমা বাড়ছে প্রণয়ের। পরিস্থিতি এখন যে আর আপন সজাকের ভেতরে নেই। যখন তখন মেরে ফেলবে যে কাউকে। প্রচণ্ড ক্রোধের পাল্লা দিয়ে বাড়ছে তার। চোখে মুখে রক্তিম আভা। ফর্সা মুখটা একদম লাল হয়ে গেছে হিংস্রতায়। মনে হচ্ছে তার মানসিকতা শেষ স্বস্তিটুকু বুঝি ধসে পড়েছে। ছেলের এমন রূপ দেখে মুখ চেপে কেঁদে ওঠে অনুশ্রী বেগম। কাঁদতে কাঁদতে ছেলেকে অনুনয় করে বলে, বাবা, বাবা আমার, আব্বা, তুই একটু শান্ত হ বাপ, মায়ের কথা শোন, এমন পাগলামি করিস না বাবা। শুনল প্রণয়। কোনো কথায় কান দিয়ে যেন রাখছে না তার। আমার প্রাণের গায়ে একটু আঁচ লাগলে আমি কাউকে বাঁচতে দেব না, কাউকে না। তোদের মধ্যে যে আমার দুর্বলতায় হাত দিয়েছিস, আমি জানি তোদের মধ্যে কেউ কি করেছিস। প্রাণের মায়া ভালো থাকলে ভালোই ভালোই এক্ষুনি বলে ফেল। কথা দিচ্ছি মারবো না। আমার জানকে পেয়ে গেলে মাফ করে দিব। দাদানি একটু শান্ত হ। সাথে সাথে ঘাড় ঘুরিয়ে তাকালো প্রণয়। চোখের টুকু বাকিটা কথা যেন গলার কাছে আটকে গেছে। রাতের বুকের উষ্ণতা রক্ত ছলাতে ওঠে ভয়ে। অনুশ্রী বেগম শব্দ করে কেঁদে ওঠে। যে ছেলেকে তিনি সবসময় ভুলিয়ে ভালিয়ে শান্ত রাখতে চান, ছেলের ভেতরে জানোয়ারটা লুকিয়ে রাখতে চায়, সেই ছেলে ভাবে পাগল বানিয়ে দিল কে? আমার ছেলেটা সুখ কেড়ে নিল কে? এখন আবার কোন মৃত্যুর খেলা শুরু হবে? এই ধ্বংসলীলায় বাড়ির ছোট বড় প্রত্যেকে গুটি মেরে দাঁড়িয়ে আছে। কারো চোখে তুলে তাকানোর সাহস নেই। অনন্যা বেগম মায়ের মেয়ের চিন্তায় কাঁদতে কাঁদতে মূর্ছাও গেছে প্রায়। প্রীতম দেশের বাইরে, সাজি শিখতে সিলেটে। সাদমান শিকদার এখনো বাড়ি ফেরেনি। প্রণয়ের এমন পাগলামি বাড়ির অন্যরা প্রিয়তার জন্য দুশ্চিন্তা করার সুযোগ পাচ্ছে না। আগে নিজের জন্য চিন্তা হচ্ছে প্রত্যেকের মনে। প্রণয় বুঝি এখনই তাদের মেরে ফেলবে। সদর দরজা খোলা পেয়েই বেল না বাজে ভেতরে ঢুকে পড়ে প্রিয়স্মিতার। সাথে সাথে একটা চূড়ান্ত ফুলদানি শাস্ত্রে পড়ে পায়ের কাছে। পরিবেশ দেখে বিভৎস কিংকর্ত বিমূঢ় হয়ে গেছে প্রিয়স্মিতা। কি হচ্ছে পুরো ব্যাপারটা তার মাথার ওপর দিয়ে গেল। সে অবাক নেত্রে চেয়ে রইল অগ্রসীভাবে প্রণয়ের দিকে। এতদিন যার জন্য ঠান্ডা ব্যবহার করেছে প্রিয়স্মিতা, তার এমন রূপ দেখে হজম করতে পারছে না। প্রিয়স্মিতা উপস্থিতি টের পেতেই ঘাড় কাত করে তাকায় প্রণয়। সাথে উগ্র মেজাজে পেকটোল পড়ার মতো অনুভূত হয়। ধক করে আগুন জ্বলে ওঠে যেন। প্রণয়ে ঝড়ের বেগে পৌঁছে যায় প্রিয়স্মিতার সামনে। হালকা ভয় পেল প্রিয়স্মিতা। ভয় আর একটু ছিটিয়ে গেল সে। এখানে কি হয়েছে জানে না প্রিয়স্মিতা, কিন্তু আজ যে কেন প্রণয়ের চোখে তাকাতে সাহস পেল না। প্রণয় তাকে দেখে ভাবার বলার সময় নিল না। তড়িৎ বেগে চেপে ধরল কপালে রিভলভার। বিভৎস কণ্ঠে বলল, আমার রক্তচাপা কোথায়? আনসার মি বিচ। আটকে ওঠে মুহূর্তে সকলে চোখ টিপে বন্ধ করে নেয়। গলা চেপে ধরার আর্তনাতে সেকেন্ডে কাশি ওঠে প্রিয়স্মিতার। দম উঠে আসে নাকের কাছে। প্রণয়ের হাত থেকে গলা চড়ানোর চেষ্টা করছে বারংবার। আমি জানি না, ছাড়ুন আমায়। জবাব শুনে আগুনের হালকার ন্যায় ক্রোধের আগুন ছুটে গেল যেন পুরো বাড়ি জুড়ে। প্রিয়স্মিতা গলার 5 আঙ্গুল দিয়ে ছাপ বসিয়ে প্রণয়। চোখ উল্টে আসছে প্রিয়স্মিতার। পশুর থেকেও জঘন্য আচরণ করছে প্রণয়। রিভলভারের নল ঠেকে ধরে রেখেছে। হেসফেস করা কণ্ঠে বলে, জাস্ট 3 কাউন্ট, এর মধ্যে যদি না বলিস আমার ভালোবাসার কসম তো কিভাবে চিন্তা কবর দিব। বিশ্বাস করুন আমি কিছু করিনি। জাস্ট শাট আপ, ফাক ইউর টথ। তোর লড়াই তো আমার সাথে ছিল তাই না? তুই তো আমার খুন করতে এসেছিলি। আমি কি তোকে কিছু বলেছি নাকি বাধা দিয়েছি? তাহলে কেন আমার নিষ্পাপ ফুলটাকে হাত দিতে গেলি? কেন হাত বাড়ালি তুই? একবারও ভাবলি না ও আমায় কতটা ভালোবাসে? ও আমার প্রাণ। ও তো আমার শরীরের মধ্যে থাকা প্রাণটার প্রয়োজন ছিল। ওটা কেন নিতে গেলি? মেরে দিতিস আমাকে। তোকে তো বাধা দেয়নি। আনসার মি বাস্টার্ড। প্রণয়ের বাক্য শুনে স্তব্ধ হয়ে গেল সকলে। কিন্তু প্রিয়স্মিতা বারবার বলার চেষ্টা করছে এখানে কিছু হয়নি, কিন্তু কিছু শুনতে চায় না প্রণয়। প্রিয়স্মিতা নিস্তেজ হয়ে যাচ্ছে আস্তে আস্তে।
আতঙ্ক ছড়িয়ে পড়ে চারপাশে। তা স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে পারল না কেউই। প্রণয়ের মায়ের ভুলে ঝাঁপিয়ে পড়ে রাজ, প্রেম, অরণ্য, সমুদ্র, সোহেব, শিকদার। প্রণয়কে ছাড়ানোর চেষ্টায় মরিয়া তারা। তারা পাঁচজনের শক্ত সামর্থ্য জোয়ান মিলেও প্রণয়ের কে একটু টলাতে ব্যর্থ হলো। যেন যেন এক পুরুষের শরীরেই 1000 হাতের জোর। প্রণয় মশামাছি তাড়ানোর ভঙ্গিমায় ঝাড়া মেরে সরিয়ে ফেলে দিল সকলকে। এবার বারবার হয় তাদের ওপর চড়া হলো প্রণয়। প্রিয়স্মিতাকে ছেড়ে ভাইদের দিকে তেড়ে এলো হিতাহিত জ্ঞান হারিয়ে প্রেমরা চড়ানোর সমুদ্র। তারা মার খাচ্ছে, তবুও ঠেকাতে পারছে না। আচমকা পেছন থেকে জাপটে ধরলো শুদ্ধ। সে মাত্রই ফিরেছে, কিন্তু পরিস্থিতি এমন দুরবস্থা দেখে নিজেই ঘাবড়ে গিয়েছে। শুদ্ধ চেঁচে উঠে বলল, তুই কি পাগল হয়ে গেছিস? কি হয়েছে? নিজের ভাইদের ভাই মারছিস কেন? হুঁশে আয়। মনের আগে ফুঁসতে ফুঁসতে আবারও তেড়ে গেল প্রেমের গায়ে। গায়ে থাপা বসে দিয়ে বলল, আমি সবাইকে মেরে ফেলবো, আমি কাউকে বাঁচতে দেবো না। আমার জান, আমার ভালোবাসার গায়ে যদি এক টুকরো আঁচ লাগে, রক্তগঙ্গা বইয়ে দিব আমি শিকদার মহলে। প্রণয়ের কথা শুনে বুকের ভেতর মুচড়ে ওঠে শুদ্ধের। সে উন্মাদ হয়ে গেল মুহূর্তে। প্রণয়কে ঝাঁপিয়ে বলল, প্রিয়তা কোথায়? কি হয়েছে? এই কথা বলছিস না কেন? বল কি হয়েছে? প্রণয় আর কিছু বলল না। আচমকায় তার বিশাল শরীর কাঁপতে লাগলো। সহসা বুক চেপে ধরল প্রণয়। চারপাশে পৃথিবী মুহূর্তে অন্ধকারে ডুবে গেল। আবারও নিঃশ্বাস আটকে এলো তার। অক্সিজেনের অভাবে ছটফট করতে করতে লুটিয়ে পড়ে মেঝেতে। মুগ্ধের সাথে ফেনা জাতীয় কিছু উঠে আসে। ও মাই গড, মাইন্ড অ্যাটাক। মেয়েদের দলবদ্ধ কান্না আর গোগানের আওয়াজে চোখ মুখ কুঁচকে আসে প্রিয়তার। প্রতিক্রিয়া দেখা যায় না চেহারায়। দীর্ঘ 9 ঘন্টা পর তার জ্ঞান ফিরে ধীরে ধীরে। ক্লোরোফর্মের ভারী অভিজ্ঞতার প্রভাব এখনো যায়নি মস্তিষ্ক থেকে। হঠাৎই জ্ঞান ফিরতে তীব্র ব্যথায় ঝিনঝিন করতে থাকে। মাথাটা ছিঁড়ে যাবার জোগাড় প্রিয়তার। সে বুঝতে পারছে না সে কোথায় আছে। প্রিয়তা হাত পা নাড়ানোর চেষ্টা করে, কিন্তু একই এক চুলও নড়ছে না কেন? বারবার আপ্রাণ চেষ্টা করেও ব্যর্থ হয় সে। মাথা ফাঁকা হয়ে আসে প্রিয়তার। এটা কেমন হলো? এটা কোন জায়গা? তার নিঃশ্বাস আটকে আসছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে বেজায়। হাত পা কসলাতে কসলাতে ছটফটিয়ে ওঠে প্রিয়তা। প্রায় মিনিট 10 সময় নিয়ে পুরোপুরি চোখ মেলতে সক্ষম হলো। তবে সামনে সবকিছু ঘোলা ঘোলা লাগছে তার। তার বাধা থাকার দরুন চোখ কসলাতে পারছে না প্রিয়তা। ব্রেন সম্পূর্ণ সচল হতেই চারপাশের পরিবেশ দেখতে পেয়ে চমকে ওঠে প্রিয়তা। হাড় হিম করা অভিজ্ঞতা ছড়িয়ে পড়ল শরীরের রন্ধে রন্ধে। এখানে সে কিভাবে পৌঁছালো? সে দড়ি দিয়ে হাত পা বাঁধা অবস্থায় মেঝেতে পড়ে আছে, মুখে টেপ। কেবল মায়াবী বড় চোখ দুটো বিস্ময় তাকিয়ে রয়েছে, দেখছে সবকিছু। তার সামনে পেছনে আশেপাশে অসংখ্য যুবতী মেয়ে, কেউ সজ্ঞানে, কেউ বা সেন্সলেস হয়ে পড়ে আছে। প্রায় অনেকেই শরীরে আঁচড়, কামড় আর যৌন নির্যাতনের স্পষ্ট চিহ্ন। আবার কেউ সম্পূর্ণ বস্ত্রহীন। এসব সহ্য হলো না প্রিয়তার। ছোট্ট মনটা সহসা ভয়ে কুঁকড়ে ওঠে। বাইরের পৃথিবীর নোংরা আবর্জনা থেকে অনেক দূরে ডিমের খলসের ন্যায় বুকের ভেতরে ভরে রেখেছিল প্রণয় তাকে। নিজের শক্ত পোক্ত আবরণে তা আচ্ছাদিত রেখেছে সর্বদা। প্রিয়তার শরীর কাটার মতো বিধে যেন প্রণয়ের অভাব। সে একদৃষ্ট থেকে পালিয়ে লুকিয়ে পড়তে চায় প্রণয়ের বুকে সুরক্ষিত স্থানে। প্রিয়তার মন বলে, এই বুঝি প্রণয় ছুটে আসবে, বুকে আগলে নিবে, কপালে তপ্ত ঠোঁট ছুঁয়ে দিয়ে বলবে, ভয় নেই জান, আমি আছি। কিন্তু পরক্ষণে ঘরটা ঠান্ডা হাওয়ার তীব্র থেকে তীব্র ঘুম ছুটে যায় তার। ফট করে চোখ মেলে আবারও সে একই দৃশ্য দেখে। প্রণয়ের সুরক্ষিত ছায়াতলে হাতড়ায় অসহায়ত্বের কান্নায় মনে মনে ডাকে, আপনি কোথায় প্রণয় ভাই? আমার বুকে ভয় করছে, আমাকে আপনার কাছে নিয়ে যান প্রণয় ভাই। অশান্তিতে হাহাকার করে ওঠে প্রিয়তা। দু চোখ বেয়ে গড়িয়ে পড়ে নোনা পানি। নাজুক মেয়েটা আশেপাশে তাকাতেও ভয় পায়, একদম গুটিয়ে যায়। তখনই তার জমে থাকা ভেসে ওঠে সেই চিরচাহিত অতি প্রিয় গন্ধটা। গানটা নাসানন্দে পৌঁছাতেই নার্ভ সচল হলো। তড়িৎ গতিতে নিজের জামার কলারটা টেনে নেয় নাকের কাছে। তার সারা শরীর যেন প্রণয় প্রণয় একটা তীব্র গন্ধ ছড়িয়ে দিচ্ছে। চটফট করতে থাকা প্রিয়তার মনে যেন শান্তি আসে এই মুহূর্তে। ভয় পাচ্ছিস কেন জান? আমি তো আছি তোর প্রণয় ভাই, থাকতে তোর কিসের ভয়? প্রিয়তা একটু শান্ত হয়, সাথে সাথে আবারও খুব জানতে ইচ্ছে করে প্রণয় ভাই কি জেনে গেছে সে হারিয়ে গেছে? সে কি খুঁজছে তাকে? মানুষটা তাকে না দেখতে পেয়ে কি অস্থির হয়েছে? পাগলামি করছে নিশ্চিত। প্রিয়তার বুকটা ভার হয় পুনরায়। আহা, আর কি যে প্রিয় মুখটা দেখতে পারবে না প্রিয়তা? আর কি সে প্রিয় বুকে মুখ গোজার সৌভাগ্য তার হবে না? আর কি কোনোদিন ফিরতে পারবে না প্রণয় ভাইয়ের কাছে? এমন একটা হলে তো সে কয়েক ঘন্টার মধ্যেই মরে যাবে। আচ্ছা, সে যদি মরে যায় প্রণয় ভাই কি তাকে খুঁজে পাবেন? এসব ভাবতে ভাবতে চোখের কোনা বেয়ে নোনা জল গড়িয়ে পড়তে লাগে প্রিয়তার। গাল বেয়ে
সে ভয় আবার তাকে মেয়েটার দিকে তাকায়। বিশাল আকৃতির বদ্ধ ঘর, এই প্রক্রিয়ায় শত শত মেয়েকে বেঁধে রাখা হয়েছে, কিন্তু এদের আটকে রেখেছে কেন? পাশের রুমগুলো থেকে কেমন গলা ফাটানো আর্তনাদ ভেসে আসছে, আবার হঠাৎ করে নিশ্চুপ হয়ে যাচ্ছে, যেন তাদের কণ্ঠ রোধ করে দেওয়া হয়েছে। ওই ঘরগুলোতে আবার কি হচ্ছে? পারিপার্শ্বিক পরিবেশ দেখে নরম সরম মেয়েটা ভীষণ ভয় পায়, কিন্তু সাথে এটাও বুঝে যায় যে সেখানে বাঁচানোর জন্য প্রণয় ভাই নেই। তাই এখানে কেউ বুকে আগলে নিয়ে বলবে না, ভয় নেই, আমি তো আছি। এখানে প্রিয়তাকে নিজের ব্যবস্থা নিজেরই করতে হবে। তৎক্ষণাৎ ধক ধক করে করিডোরে ভারী বুটের শব্দ আসে। প্রিয়তার শ্বাস আটকে সেই পদধ্বনি শুনে কিছুক্ষণ পর দূরে চলে যায় শব্দটা। প্রিয়তা নড়ে চড়ে আবার সতর্ক দৃষ্টি ফেলে আশেপাশে ধারালো কিছু খোঁজে, কিন্তু বিধিভাম কিছুই নজরে আসে না। হতাশা হলো প্রিয়তার। তার পাশের মেয়েটা অনবরত প্রলাপ করছে, অত্যাচার ও নির্যাতনের ভারসাম্য হারিয়েছে হয়তো। প্রিয়তা দীর্ঘ শ্বাস ফেলে। একটু দূরে তাকাতেই নজরে আসে একটা মেয়ে। সব মেয়েগুলো কাঁদলেও সে মেয়েটা কাঁদছে না, কেমন স্থির, শান্ত, মৃত জড়বস্তু নিয়ে পড়ে আছে একপাশে, এক ধ্যানে তাকিয়ে আছে সামনের ওয়ালের দিকে। বেশ খানিকটা খটকা লাগলো প্রিয়তার। সে আরও দেখলো কোনো কারণবশত বোধহয় মেয়েটার হাতের বাঁধন কিছুটা ঢিলে, তবুও পালানোর বিন্দুমাত্র প্রয়াস নেই। মেয়েটার মধ্যে যেন মেনে নিয়েছে নিজের ভাগ্যকে। মেয়েটার হাতের বাঁধন খোলা যাবে ভেবে প্রিয়তা চোখ দুটো চকচক করে ওঠে। সে বেশি ভাবে না, একটু একটু করে শরীর টেনে পৌঁছে যায় মেয়েটার কাছে। মুখে বাঁধা থাকার দরুন ডাকতে পারছে না, কেবল মুখ দিয়ে করছে, তবুও মেয়েটার কোনো হেলদোল হলো না। প্রিয়তাও কে ঠেলা দিল, কিছু বলছে না, তবু মেয়েটা ফিরে তাকায় না। প্রিয়তা ভাবে, কি আশ্চর্য, মেয়েটা কি পাগল নাকি বোবা? তবু পুনরায় চেষ্টা করে প্রিয়তা। নিজের বাধাপ্রাপ্ত হাত দুটো তুলে মেয়েটার কাঁধে স্পর্শ করতে চেষ্টা করে। সাথে সাথে তড়িৎ বেগে প্রিয়তার দিকে ফিরে তাকায় মেয়েটা। হঠাৎ এমন হওয়ায় ভয় পেয়ে যায়, লাফিয়ে ওঠে প্রিয়তা। প্রিয়তা কিছু বলার চেষ্টা করতে আচমকা মেয়েটা কেমন করে উঠল। প্রিয়তা কিছু বুঝে ওঠার আগেই কনু দিয়ে ঠেলে তাকে আরো দুজনের চিপাই দিল। প্রিয়তা সোজা হওয়ার আগে সামনে দিয়ে তাকাতেই আড়াল করে বসলো। শক্ত মেঝেতে পড়ে সামান্য ব্যথা পেল প্রিয়তা। নিজেকে সামলানোর আগেই বাড়ি থেকে ভেসে আসে বুর্জিতার শব্দ। ভেসে আসা আওয়াজের সাথেই যেন আরো কিছু কুকড়ে যাচ্ছে মেয়েগুলো। অজানা সংখ্যায় শোল কাটা দিয়ে ওঠে প্রিয়তার। সে আরো সিটিয়ে গেল, চিপায় লুকিয়ে পড়লো মেয়েদের পেছনে। ধরাস করে দরজা খোলার শব্দ হয়, ফের কেঁপে ওঠে প্রিয়তা। চোখ খিচে বন্ধ করে নিল। ঘরের মধ্যে একে একে প্রবেশ করলো অসন্তোষ, সাথে বুটসুট পরিহিত মার্জিত চেহারায় স্বদেশি বিদেশি লোক। আগত লোকগুলোর মধ্যে একজন বলছে, টাটকা হবে তো, আমার আবার বাসি জিনিস পছন্দ নয়। অন্যজন পকেটে হাত গুজে মেয়েগুলোর দিকে তাকিয়ে বলল, মাল্টিপল ভেরিয়েন্ট, আই লাইক ইট, বাই দ্য ওয়ে, পছন্দ মতো বেছে নিতে পারবো তো? অসন্তোষ তাদের তালে তাল মিলিয়ে বৃষ্টি হাসলে শেষে বলল, অবশ্যই স্যার, আপনার জন্যই তো এত খুঁজে খুঁজে শেষের মালগুলো নিয়ে আসি। দেখুন কত সুন্দর টসটসে। আপনারা তো জানেনই আমাদের বসের আন্ডারে বাসি জিনিস চলে না। লোকগুলো ইঙ্গিতপূর্ণ কথার মর্মত্ব বুঝতেই একটু কষ্ট হলো না বুঝতে প্রিয়তার। লোকগুলো যে কিসের ইঙ্গিত করছে ভাবতে কলিজার পানি শুকিয়ে গেল। সারা শরীরে বিদ্যুৎ ছল্লিত হলো, ঘৃণায় গা গুলিয়ে বমি পেল প্রিয়তার। এতে দৃষ্টি পড়লে আজকে তার শেষ দিন। আবারও মনে পড়ল প্রণয়ের কথা, তার সেই বলিষ্ঠ বাহু, তার সে কতটা নিরাপদ ছিল। আটকে ছিটিয়ে গেল প্রিয়তা। নিজের সম্মান বাঁচাতে চেষ্টায় সে তৎপর। প্রণয়ের প্রাণ দিয়ে দিবে, তবু হিসেব দিবে না। স্বদেশী লোক বলল, তাহলে চয়েস করি। বাঁকা হাসল সন্তোষ, ইয়েস অফকোর্স, এখানে হাজারের ওপর মাল আছে, যেটা চাই সেটা নিতে পারেন। একটা, দুইটা, তিনটা, যে কয়টা পারবেন সব কয়টা। আরো মাল আনা হবে। লোকগুলো লুলুপ দৃষ্টিতে মেয়েগুলোর দিকে তাকাতে কি বিশ্রী হাসি তাদের মুখ দিয়ে, যেন লালসা ঝরছে তাদের দৃষ্টি এতটাই নোংরা যে শরীর জ্বলছে প্রিয়তার। তাদের সামনে বসা মেয়েটা মনে হচ্ছে প্রাণপণে ঢাকার চেষ্টা করছে প্রিয়তার ছোটখাটো খরগোশের বাচ্চার মতো সহজে আড়াল হয়ে যাচ্ছে। লোকগুলো তাদের পছন্দ মেয়ে বাছাই করতে শুরু করলো, যেন বেছে বেছে বাজারে টাটকা মাছ, মাংস, সবজি ক্রয় করছে তারা। প্রিয়তার মনে হচ্ছে কলিটা বুঝি লাফাতে শুরু করেছে, এক্ষুনি মুখ দিয়ে বেরিয়ে আসবে। তার বারবার মনে হচ্ছে সে বুঝি এক্ষুনি ধরা পড়ে গেল। তার মধ্যে বিদেশি লোকটি এদিকে এগিয়ে আসছে। প্রিয়তার সামনে বসা মেয়েটা মাথা এলিয়ে ডাকলো প্রিয়তাকে। ভয়ে
চোটে দরদ পড়তে ভুলে গেছে যেন প্রিয়তা। লোকটার সামনে বসা মেয়েটার দিকে তাকালো। মেয়েটার জায়গায় জায়গায় কামড়ের দাগ দেখে খুব ভালো মতো বোঝা গেল সকাল কিংবা দুপুর ইচ্ছে মতো নির্যাতন চালানো হয়েছে। তার উপর ঘৃণায় মুখ ফিরিয়ে অন্যদিকে চলে গেল লোকটা। লোকটা তাদের পছন্দ মতো একাধিক মেয়ে বেছে নিল। অসন্তোষ বাঁকা হেসে চোখ টিপে দিয়ে বলল, গুড নাইট। লোকগুলো মনের সুখে চলে গেল তাদের রাত রঙিন বানাতে। সন্তোষ চারপাশে দৃষ্টি বুলিয়ে খুঁজলো সেই আনন্দিত সুন্দরীকে যাকে বিকালে তুলে আনা হয়েছে। মেয়েটাকে দেখা মাত্রই তার মাথা নষ্ট হয়ে গেছে। ইয়েস, এত সুন্দর কেউ না। এদের বোঝা গেছে ভীষণ নরম হবে এই শরীর, ভোগ করেও তৃপ্তি আসবে। তাই অসন্তোষ ইজ জীবনে অন্য কোনো মালের মধ্যে পড়েনি। আর সাধারণত মেয়ে তেমন একটা ঝাঁজ নেই। এখানে আসা প্রত্যেকটা মেয়ে কেমন ঘৃণা চোখে তাকিয়ে সবগুলো নোংরা লাগে। তবে আজকের মেয়েকে দেখা মাত্র সারা শরীরে কামড়ের আগুন চলে ধরেছিল অসন্তোষের। নিয়ম করে দেখেছিল আজ রাতে এটা নেবেই নেবে, কিন্তু এখন চারপাশে খুঁজেও মেয়েটাকে যখন দেখতে পেল তখন ভীষণ রাগ হলো। ধরে নিল তার এখানে আসার আগেই পিউরিসাইড নিয়ে চলে গেছে। রাগের শরীর চলে গেল অসন্তোষের। সে তো আর রসের বসের অ্যাসিস্ট্যান্ট, কিছু বলতেও পারবে না। তাই মেয়েগুলোর দিকে তাকিয়ে দাঁত খিচে কাটা বিশ্রীকালি দিয়ে বলল, পাশের ঘরে একটা মাগি, ও যদি শব্দ করিস এসে সবগুলোকে জ্যান্ত জবাই দিব। একটুর পর খাবার দেবে, গিলে চুপচাপ ঘুমিয়ে পড়বি। ছ্যা বলে হনহনিয়ে চলে গেল অসন্তোষ। লোকগুলো বাইরে যেতেই হাত ছেড়ে বাঁচল যেন মেয়েগুলো। স্বস্তি নিঃশ্বাস ফেল প্রত্যেকে। এতক্ষণে চাপা কান্না আর দম ধরিয়ে রাখতে পারলো না প্রিয়তা। ঠোঁট কামড়ে ধরে কেঁদে উঠলো, বিড়বিড় করে বলল, হায় আল্লাহ, শেষ পর্যন্ত কিনা পতিতলায় এসে পড়লাম। আল্লাহ তুমি মৃত্যু দাও, তবে এদের মতো জানোয়ারের হাতে তুলে দিও না। সামনে বসা মেয়েটার কথা শুনে থেমে গেল প্রিয়তা। চোখ তুলে তাকালো চেহারার দিকে। মেয়েটার চোখ চলছে প্রতিশোধের আগুনে। কিছুক্ষণ আগে যে মেয়েটাকে সে পাগল কিংবা বোবা ভেবেছিল, সে মেয়েটা আজ তার জীবন রক্ষা করেছে। মেয়েটা বলল, এটা একটা পতিতালয় নয় মেয়ে, এটা একটা চক্র যারা দেহ ব্যবসা করে, নারী পাচার করে, নিজেদের আনন্দের জন্য মেয়েদের তুলে দেয়, এনে ভোগ করে। এগুলো এক একটা পিশাচ। তুমি কি মরার জন্য আর কোনো জায়গা পেলে না, এখানে আসতে হলো? মেয়েটার কথা শুনে আবারও বেশ ঘাবড়ে গেল প্রিয়তা। আটকে উঠে জমে ঠান্ডা হয়ে গেল হাত পা। অস্ফুট কণ্ঠে বলল, চক্র? মেয়েটা ধীরে ধীরে বলল, হ্যাঁ, এই যে যেটা দেখছো এটা আস্তে একটা নরক, যা না শয়তানের গুহা। এখানে একটা মানুষও পাবে না, সবগুলো পিশাচ। এখানে হয় না এমন কিছু নেই, এখানে এমন কিছু হয়নি যা তুমি সহ্য করতে পারবে না। এখানে আছে মানে এই ঘরটা তোমার জন্য উপযুক্ত, নিরাপদ। বাইরে পা রাখলেই এমন কিছু দেখতে পাবে যা দেখার কথা তুমি কোনোদিনও স্বপ্নেও কল্পনা করতে পারো না। কি? মেয়েটা তাচ্ছিল্য করে হাসলো। আলগা থাকা হাতের বাঁধনটা নিজেই নিজে খুলে ফেলে বলল, থাক, ওসব আর জানার দরকার নেই। জানলে সহ্য হবে না তোমার। তবে নিজেকে তৈরি রাখো, মেয়েদের পরবর্তী শিকার অবশ্যই তুমি। না, আমিও একদম বলেছিলাম, কিন্তু আমি ছাড় দেয়নি। এই যে দেখতে পাচ্ছ, শিয়াল শকুনের মতো খুবলে খুবলে খেয়েছে। এই যে দেখছো, এদেরও হার মানতে হয়েছে। কেউ ছাড় পায়নি। যারা নতুন তাদের তো ছাড়বেই না। মূলত এখানে যারা আসে তাদের কাউকে ছেড়ে দেওয়া হয় না। এই জানোয়ারগুলো আবার এক নীতি আছে, তারা জিনিস বারবার খায় না, মানে এক মেয়েকে দ্বিতীয়বার বিছানায় নেয় না। প্রতিবারই তাদের নতুন নতুন মেয়ে লাগে, নতুন নতুন ছুরি লাগে, নতুন নতুন গন্ধ লাগে, আর নিজেদের খায়েশ মেটানো শেষ হলে বিদেশে পাচার করে দেয়। মেয়েটা বলতে বলতে লক্ষ্য করে প্রিয়তা প্যানিক করছে, তার দৃষ্টি জমাট বাঁধানোর ভয়। মেয়েটা ফের হাসলো। প্রিয়তার মাথায় হাত রেখে বলল, ঘাবড়ে কোনো লাভ নেই, এর থেকে ভালো নিজেকে প্রস্তুত করো। আল্লাহ কুরআনে বর্ণিত ইবলিশের অস্তিত্ব আমি দেখিনি, কিন্তু আল্লাহর তৈরি রক্তমাংসের ইবলিশকে নিশ্চিত দেখেছি। একদম মাকাল ফল। বাইরে থেকে যতটা সুন্দর দেখতে, ভেতর থেকে ঠিক ততটা কুৎসিত। কে ওদের বস? এএসআর। খুব সুদর্শন, সুন্দর, এত মায়াবী যে একবার দেখলেই তুই ভুলতেই পারবি না। কিন্তু ওর আসল চেহারা দেখলে ঘৃণায় ওর দিকে থুও ফেলতে চাইবি না। এএসআর নামটা শুনতেই কলিজা যেন আবারও ছলক দিয়ে ওঠে প্রিয়তার। কোথায় যেন শুনেছে নামটা, একটু ভাবতে মনে পড়ে। হ্যাঁ, এই নামেই তো দুদিন আগে পরপরই সংবাদপত্রে, নিউজ চ্যানেলে রিপোর্ট হয় বর্তমান সমাজের সবথেকে বড় হুমকিজনক বিপদ। 9-10টা বছর বিভিন্ন দেশের সরকার হয়ে খুঁজতে থাকে তার ক্রিয়াকলাপ সম্বন্ধে সবাই জানে। প্রিয়তা ভাবতের মধ্যেই মেয়েটা প্রিয়তার গালে মুখে হাত বোলায়, আক্ষেপের সুরে বলল,
বাহ, তুই তো খুব সুন্দর। দেখে বোঝা যাচ্ছে কারো আদরের দুলালি, যত্নে গড়া নুনি পুতুল। আহারে, এখানে কেন এলি? মেয়েটার কথা শুনে আবারও প্রণয়ের কথা মনে পড়ে গেল প্রিয়তার সুদর্শন মুখটা চোখের সামনে ভেসে উঠতে ছটফট করতে লাগলো প্রিয়তা। কি ভাবছো? প্রিয়তা অসহায় কণ্ঠে জবাব দিল, আমাকে এখান থেকে পালাতে হবে আপু। মেয়েটা কেমন তাচ্ছিল্য করে হাসলো। প্রিয়তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, বোকামি, এত সহজ সরল হলে চলে না। এখানে আসা একটা মশামাছি গলতে পারে না এদের ইচ্ছার বিরুদ্ধে। আর তুই তো মানুষ, শিবপর্বণ, আজকে রাত ঘুমিয়ে নে। কি জানি কালকে সূর্যোদয় তোর জন্য বিকিরণ হবে। কালকের পর হয়তো তোর এই সুন্দর শরীরটা বয়ে আনবে তোর জন্য বেশি চ্যালেঞ্জিং হবে। প্রিয়তার মনোবল খুঁড়িয়ে যেতেই মেয়েটার কথা শুনে সে মেয়েটার সামনে আকুতি মিনতি করতে লাগলো, প্লিজ আপু, আপনার তো হাত খোলা, আপনি দয়া করে আমার হাতটা খুলে দিন, আমাকে যেতে দিন, আপনার পায়ে পড়ি, দয়া করুন। আমার প্রণয় ভাই হয়তো অনেক কষ্ট পাচ্ছে আমার জন্য। প্রিয়তার কথা শুনে ভুরুদয়ে সন্ধিয়ান ভাঁজ বলে, প্রণয়কে হাঁসফাঁস করতে থাকে প্রিয়তা গলায় বলে, আমার পৃথিবী, আমার স্বামী, তুই বিবাহিত? প্রিয়তা পনিস মাথা ঝাঁকায়। মেয়েটা জহুরি চোখে পর্যবেক্ষণ করলো প্রিয়তাকে। খুব ভালোবাসে তোকে? প্রিয়তা ফের উপর নিচ মাথা ঝাঁকায়। পুনরায় তার ছেলের হাসি আসলো মেয়েটা। নিজের হাতের বাঁধন খুলতে খুলতে আফসোস করে বলল, যখন জানবে তোর সাথে কি কি হয়েছে, না জানি কত কষ্ট পাবে। কি জানি আদৌ জানতে পারবে কিনা, কি আছে নসিবে। প্রিয়তার হাত দুটো মুক্ত করে দিল মেয়েটা। এতক্ষণ শক্ত করে বেঁধে রাখা ধুন প্রিয়তার ফর্সা হাতে নরম চামড়া ফুলে লাল হয়ে গেছে। প্রিয়তার ঝটকে মেরে বসে উঠত। কোথায় যাচ্ছিস? মুক্তির সন্ধানে বলে দ্রুত যাওয়া ধরলো প্রিয়তা। মেয়েটা তাচ্ছিল হাসলো। পিপিলিকার পাখা গজে মরিবার তরে একটা রাত তোকে বাঁচিয়ে দিলাম, পছন্দ হলো না? যা যা, শৈল বিলিয়ে দিয়ে আয়। মেয়েটার কথায় বুক কাঁপলো প্রিয়তার। তবুও যেখানে দাঁড়িয়ে রইল না, কারণ সে জানে এখানে থাকলে আজ হোক বা কাল এরা তাকে ছাড়বে না। তাই নিশ্চিত হার মানবে কোনোভাবে। মেনে নিতেই রাজি হলো প্রিয়তা। প্রয়োজনে আজকে শেষ দিন হোক, তবুও শেষ দেখেই ছাড়বে। যদি মৃত্যু এভাবে কপালে লেখা থাকে তবে তাই হোক। হাসপাতালে এনে দ্রুত সিপিআর দিতে জ্ঞান ফিরে আসে প্রণয়ের। সবটা জানার পর প্রণয়ের মতো আরও দ্বিগুণ উন্মাদনা বেড়ে গেছে শুদ্ধেরও। কোথায় গেল কে জানে। তবে জ্ঞান ফেরা মাত্রই আবারও আগের মতো হয়ে যায় প্রণয়। বলা বাহুল, আগে থেকে বেশি অগ্রসী, ঝাঁপিয়ে পড়ছে সবার ওপর। তার উগ্রতার সীমা ছড়িয়ে যাচ্ছে। তাকে সামলানো হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। প্রণয়ের চারপাশ থেকে বিছানার সাথে হাত পা বেঁধে রেখেছে ওয়ার্ড বয়রা। ডাক্তার ঘুমের ইঞ্জেকশন দিতে চায় যাতে আরো কিছুটা সময় অত্যন্ত শান্ত থাকে। এভাবেই বারবার অ্যাটাক আসলে তো কমে চলে যাবে। তবে তিনি কিছুতেই প্রণয়ের কাছাকাছি যেতে পারেন না। তার অস্বাভাবিক পেশি বনের নিকট তুচ্ছ লাগে সকলের। সবাই কে ঝাড়া মেরে উঠে বসে প্রণয়। তার শরীর স্থির নয়, এখানে পূর্বের ন্যায় কাঁপছে থরথর করে। আবারও সবাই ধরে ছুটে এলেই হুঙ্কার দিয়ে ওঠে প্রণয়। আর এক পাও এগোনোর দুঃসাহস দেখালে এখানে লাশ ফেলে দিব সবগুলোর। আমার পথ থেকে সরে দাঁড়াও সবগুলো, যেতে দে আমায়। প্রণয়ের হুঙ্কার ধ্বনিতে প্রতিফলিত হলো হাসপাতাল চত্বর। হাসপাতাল করিডোরে বসে এক নাগাড়ে বিলাপ করছে অনুশ্রী বেগম। কেউ সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পাচ্ছে না। সত্যিই তো তারা ভয় পাচ্ছে, আতঙ্কে কাঠ হয়ে আছে প্রত্যেকেই। ইতিমধ্যে পুলিশ কমপ্লেন করেছে তারা, কিন্তু লাভ হচ্ছে না কোনোটাই। কিন্তু আশা যদি মেয়েটা না পাওয়া যায় বা মেয়েটার যদি কিছু হয়ে যায় তাহলে প্রণয়কে বাঁচানো যাবে না। চিৎকার শুনে হাসপাতালে অন্যান্য ছেলে নার্স, ওয়ার্ড বয়রা ছুটে আসে। তারা প্রণয়ের সতর্কবাণী শুনে দুঃসাহস দেখিয়ে ধরতে যায়। ফলশ্রুতি যা হওয়ার তাই হলো। আবারও ভাঙচুর শুরু করে দেয় প্রণয়। কেবিনের সবকিছু ভেঙে চুরে শেষ করে দেয়। ডাক্তার পরিস্থিতি ভয়াবহতা দেখে পুলিশ কল করেন। আর কেউ প্রণয়ের সামনে দাঁড়া কিংবা আটকানোর সাহস করে না। সবাই তাকে উপেক্ষা করে হনহনিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে যায় প্রণয়। গাড়ি স্টার্ট দিয়ে চলে যায়, যদিও তার শরীরের ওপর কোনো কন্ট্রোল নেই। অনুশ্রী বেগম ছেলের চিন্তায় চিন্তায় প্রেশার ফল করেছে। অসুস্থ হয়ে পড়েন তিনিও। ভাইয়ের পিছু নিতে নিতেই যাচ্ছিল প্রেম, কিন্তু ভাইয়ের অবস্থা দেখে দাঁড়িয়ে যায়। চোখে ঝাপসা দেখে সে কি করবে বুঝতে পারে না। এত খারাপ দিন এর পূর্বে আগে কখনো আসেনি তাদের জীবনে। ঢাকা ব্যস্ত শহরে 200 কিলোমিটার পার ঘন্টা গতিতে ড্রাইভ করছে প্রণয়। একদম দিশেহারা উন্মাদ কোদে পাগল ছেলেটা। ভয়ে দুশ্চিন্তায় উন্মাদনায় মস্তিষ্ক রক্তচাপ বেড়ে গেছে কয়েক গুণ। বুকের ভেতরে ছোট্ট নরম যন্ত্রটা নীল যন্ত্রণায় মরছে ছটফট করে। বুকের এই ব্যথা কিছুতেই সহ্য হচ্ছে না প্রণয়ের। নিঃশ্বাস ভারী হচ্ছে। পাগলের মতো প্রলেপ বকছে প্রণয়। বেঈমান বিশ্বাসঘাতক বলেছিলে আমায় ছেড়ে দে
যাবি না? তাহলে এখন কিভাবে গেলি? কোথায় আছিস তুই? একবারও মনে পড়ছে না আমায়? পাগল বানিয়ে গেলি যে আমায়। জান আমি কিন্তু থাকতে পারছি না, তোকে ছাড়া মরে যাচ্ছি। একটু পর আমায় খুঁজেও পাবি না, কিন্তু বলে দিলাম ফিরে আয়। অ্যাংজাইটিতে হাত পা বেশি আসছে প্রণয়ের। চোখে মুখে লালচে ভাব আরো গাঢ় থেকে গাঢ় হচ্ছে। কাপা হাতে ফোন তুলে জাবেদের নাম্বারে ডায়াল করে। ওপাশ থেকে জাবেদ গমগমে কণ্ঠে ভেসে আসে, জি স্যার। সে সবে মাত্র রাতের খাবার খেয়ে বসেছে। জাবেদ, জাবেদ, জি স্যার। জাবেদ, পুরো শহরে সিসি ক্যামেরা চেক করো, দুপুর 2টা থেকে 5টা সব ফুটেজ দেখো, বিশেষ করে উদয় সরণিতে সমস্ত রোড সাইড ফুটেজগুলো দেখো, খুঁজে বের করো কোন জানোয়ার বাচ্চা দুঃসাহস করেছে আমার কলিজা ছিঁড়ে নেওয়ার। প্রণয়ের এমন এলোমেলো উৎকণ্ঠাজনিত কণ্ঠ পৌঁছেতেই তটস্থ হলো জাবেদ। দ্রুত ঢকঢক করে পানি খেয়ে নিয়ে বলল, ভাবিকে তুলে নিয়ে গেছে? আমার জানকে 10 মিনিটের মধ্যে খুঁজে বের করো জাবেদ। আমার প্রাণটাকে যেভাবে পারো আমার বুকে ফিরিয়ে দাও। আমার কলিজাটাকে ছাড়া আমি মরে যাব জাবেদ। প্লিজ ওকে এনে দাও। বলতে বলতে বাচ্চাদের মতো কান্না করে দেয় প্রণয়। জাবেদ দ্রুত হাত ধুয়ে বেরোতে বললেন, স্যার স্যার লিসেন, আগে আপনি শান্ত হন। ভাবিকে আমরা ঠিক খুঁজে বের করব। পুরো শহর, পুরো দেশ, পুরো পৃথিবী তছনছ করে হলেও খোঁজো জাবেদ। পুরো দেশের ট্রান্সপোর্ট বন্ধ করে দাও। দেশে থেকে যেন কেউ বেরোতে না পারে। এয়ারপোর্ট, বাস স্টেশন, রেলওয়ে স্টেশন, প্রত্যেকটা পোস্ট চেক। প্রয়োজন হলে মানুষের বাড়িতে, জঙ্গলে, পৃথিবীর প্রত্যেকটা কোণ চেক করো। যেভাবেই হোক আমার জানকে আমার চাই মানে চাই, নয়তো আমি তোমাকে ছাড়বো না জাবেদ। প্রত্যুত্তর করতে নিয়েছিল জাবেদ, সাথে সাথে ফোনের ওপাশ থেকে বিকট এক শব্দ কানে আসে লাগলো। তৎক্ষণাৎ সরাসরি ঝংকারে কেঁপে ওঠে, চিৎকার শুনে ডাকলো জাবেদ, স্যার, স্যার। কিন্তু ওপাশ থেকে আর কোনো সারা শব্দ ভেসে এলো না। টুকটুক করে কলটা ডিসকানেক্ট হয়ে গেল মুহূর্তেই। প্রিয়স্মিতা দরজার সামনে গিয়ে সহসা দাঁড়িয়ে পড়ল। তার পায়ে গোছে না, ভয় হচ্ছে ভীষণ। হৃৎপিণ্ড লুটুপুটু খাচ্ছে। বাহির থেকে শোনা যাচ্ছে সামান্য একটা মশার কামড়েও যে প্রিয়স্মিতার সারা বাড়ি চিলিয়ে মাথায় তুলে ফেলতো প্রণয়। কখনো যার দিকে, কখনো চোখ তুলে রাঙিয়ে কথা বলতে দেয়নি। এক তীব্র সুরালো বলিষ্ঠ আদয় রেখেছে আজীবন। যেন আজ সে মাথার ওপর আস্ত একটা বটগাছ, শীতল ছায় মুড়ে আনো সব হারিয়ে ফেলেছে। মানসিকভাবে এতটাই নির্ভরশীল হয়ে রেখেছিল যে প্রিয়তা বড় তো হয়েছে, কিন্তু নিজের দিক থেকে আলাদাভাবে কোনো কিছুই শিখতে পারেনি সে। যে কখনো এভাবে এখানে পড়ে থাকবে ভাবেওনি। ভাবলে হয়তো ভুল হবে। প্রণয় কখনো ভাবতেই দেয়নি এমন কোনো পরিস্থিতি জীবনে আসতে দেখেনি। হাঁটা শেখার জন্য প্রথমে হোঁচট খাওয়ার প্রয়োজন, কিন্তু প্রণয় তাকে কোনোদিন কোল থেকে নামতেই দেয়নি। তো সে হোঁচটটা খাবে কোথায়? যেমন একটা ছোট্ট বাচ্চা সামান্য কিছু হলে দৌড়ে গিয়ে লুকাতে চায় বাবা মার পেছনে, কিন্তু সদ্য এতিম হওয়া বাচ্চাটা কি করবে? তেমনি প্রিয়তার অবস্থা এখন একই অবস্থা। এই নোংরা জায়গা থেকে পালিয়ে গেলেও প্রণয় ভাইয়ের নিরাপদ বুকে লুকাতে হবে তার। ওই জায়গাটা ছাড়া পৃথিবীর সব জায়গাটা ভয়াবহ, নোংরা, অপবিত্র, কিন্তু উপায় নেই। প্রিয়তার শরীর কাঁপে মৃদু ছন্দে। দূর দূর করে বুকে পিরামিত সাহস নিয়ে বাহিরে বের হয় প্রিয়তা। দরজায় লোহার ঠিক হলে কষ্ট হয় ভীষণ, তবু বেরিয়ে যায়। মেয়েটা কথা বলতে পারে না, কিন্তু তাদের অসহায় চোখ যেন আর্তনাদ করে বলতে চায়, বাহিরে যেও না মেয়ে। কৃত্রিম তাপমাত্রা নিরোধ। ঘরের বাইরে পা রাখতে পায়ের পাতা ফ্রিজের মতো জমে যাওয়ার অনুভূত হলো প্রিয়তার। শরীর কাটা দিয়ে উঠেছে ঠান্ডায়। প্রিয়তা সামান্য কাঁপলো। চোখের সামনে বিধ্বস্ত করিডর। প্রিয়তা আশেপাশে তাকালো, এদিক ওদিক কেউ আসছে। সাথে সাথে আবার সাথে থাকা পিলারের আড়ালে লুকিয়ে পড়ে প্রিয়তা। দুজন বেশ বৃদ্ধ লোক চলে গেল সামনে দিয়ে। আতঙ্কের ছোট শরীরটা বারবার কম্পিত হচ্ছে প্রিয়তার। সে চেষ্টা করছে নিজের অসহন কাঁপন দমন করতে। পিলারের আড় থেকে বেরালো প্রিয়তা। বড় করে লম্বাটা শ্বাস টেনে নিল। আশেপাশে তাকে দেখলো না, কোথাও কেউ নেই। খানিকটা নিশ্চিত হলো প্রিয়তা। মাথার উপর জ্বলতে থাকা হাই পাওয়ারের এলইডি লাইটার মস্তকে ব্যথা ধরিয়ে দিচ্ছে। দুর্বল শরীরে বল জোগাতে হিমশিম খেতে হচ্ছে প্রিয়তাকে। সেই যে সকালে একটুখানি দুধ কর্নফ্লেক্স খেয়েছিল, এরপর তো কিচ্ছুটি পেটে পড়েনি। মাথা ঘোরে প্রিয়তার। ডান দিক থেকে চিৎকার আওয়াজ ভেসে আসে, বাঁ দিক থেকেও চিৎকার আওয়াজ ভেসে আসে। প্রিয়তা ভাবলো এবার ডান দিকে উকি দিবে, অমনি তেমনই কাজ। কিন্তু বিধ্বস্ত করিডোরের ডান দিকে এগোতেই থাকে প্রিয়তা। কিছু দূর যেতেই লক্ষ্য করে হোটেল রুমের মতো একটা বড় রুম। দরজার নাম্বার লেখা আছে। ভেতরের ঘরগুলো থেকে কান্না চিৎকার শব্দ ভেসে আসছে, তবে কখনো পরিষ্কার নয়। প্রিয়তা দূর দূর বুকে দরজায় কান পাততে, এবার ভেতরে সব স্পষ্ট।
শোনা যাচ্ছে উল্টো দিকে শব্দ শুনে গায়ের লোম দাঁড়িয়ে গেল প্রিয়তা। ছিটকে দূরে সরে গেল কিছুটা। কেউ দেখে ফেলার পূর্বে এক মুহূর্ত না নড়েই চলে এলো সেদিক থেকে। মুখটা ধুকধুক করছে এই মুহূর্তে প্রিয়তার। মনে মনে ভাবলো, তার মানে এই প্রতিটা ঘরে প্রিয়তার। ভাবতে পারলো না তার শরীরটা কাঁটা দিয়ে ওঠে এমন পরিস্থিতিতে। প্রিয়তা এবার বাঁদিকে পা বাড়ালো। জায়গাটা যেমন কেমন জানি লাগছে প্রিয়তার। কেমন অদ্ভুত দমবন্ধকর পরিবেশ। এমনকি অভ্যন্তরীণ চাপটাও অনেক, যেমন চাপ অনুভূত মাটি থেকে গভীরে থাকলে হয়। এসব আকাশ পাতাল ভাবতে বলতে হঠাৎ পা থমকে গেল প্রিয়তার। গায়ে রক্তে ছলতে উঠলো, শরীরের সকল স্নায়ু মুহূর্তে অবেশ হতে লাগলো। সার্জিক্যাল পোশাক পরিত কয়েকজন, হাতে গ্লাভস আর মুখে মাস্ক পরে অপারেশন করছে। অপারেশন করতে উঠছে বললে ভুল হবে। স্টিলের ক্রেচারে শুয়ে অমানবিকভাবে লোকের পেট কেটে বুক খুঁজছে, কাঁচি দিয়ে কাটছে। যতবার রক্ত ফিনকিতে উঠছে ততবার সাদা ব্যান্ডেজে কাপড় দিয়ে মুছে ফেলছে ডাক্তারগুলো। কয়েক মুহূর্তের ব্যবধানে প্রিয়তার চোখের সামনে লোকটার বুক আর পেটের থেকে কলিজা, লিভার, ফুসফুস, সব কিডনি সহ সমস্ত অর্গান বের করে নিল ডাক্তাররা, অর্গানগুলো জমিয়ে রাখার জন্য একটা স্টিলের প্লেটে। এগুলো তা নয়, পুরো ঘর জুড়েই সারিবদ্ধ 20 থেকে 25 জন একসাথে কেটে অর্গান বের করা হচ্ছে। বিশাল কক্ষের উত্তর পূর্ব দিকে বড় বড় গ্লাস ফ্রিজার, কোল্ড স্টোরেজ, সেখানে সেকশন ওয়াইন, অগণিত অর্গান স্টোর করা, রক্ত, মাংস। এসব মানুষের কাটা দেখে টিকিয়ে যাচ্ছে প্রিয়তা। তার হিমোফোবিয়া অ্যাক্টিভ হতে চাচ্ছে না। ধীরে ধীরে প্রিয়তা আর সহ্য করতে পারে না। পা টলতে শুরু করে। তার চোখের সামনে সবটা ঝাপসা হয়। প্রিয়তার চোখ ঘেঁচে বন্ধ করে দৌড় দিল। কিছুটা এগিয়ে আসতে বিড়ালের আড়ালে ধূপ করে বসে পড়ল প্রিয়তার। শরীরের কপন যেন কিছুতেই কমছে না তার। মনে হচ্ছে লোকটা বোধহয় এখনই তাকে ধরে ফেলবে, ওইখানে শুইয়ে দিবে, আবার ওই অমানবিক চিত্র তার সাথে হবে। কয়েক মুহূর্ত চোখ বোঝা থাকে প্রিয়তার। নিঃশ্বাসের গতি স্বাভাবিকের থেকে অধিক বেড়ে যায় তার। কয়েক মুহূর্ত পর কিছুটা শান্ত হয় প্রিয়তা, আবার উঠে দাঁড়ায়। এখন রাত নাকি দিন সেটা বোঝার উপায় নেই, কিন্তু এই নীরব পরিবেশ বলতেই রাত হবে। প্রিয়তার বাঁ দিকের করিডোর ধরে হাঁটতে হাঁটতে হলরুমে পৌঁছে যায়। করিডোরের শুরুতে ওপরে বড় বড় করে লেখা ট্রাফিক হাব। প্রিয়তা বুঝলো এটা পুরোটাই নারী পাচারের অর্গান ট্রাফিকিয়ানের জন্য। প্রিয়তা খুব সাবধানে সামনের কয়েক পা ফেলতেই সামনের দৃশ্য যেন প্রিয়তার মাথার ওপর সমস্ত আকাশ ভেঙে দিল। মুখ থেকে আপনা আপনি বেরিয়ে আসে, বড় আপু। বিশাল হলরুমের কাউচে পায়ের ওপর পা তুলে বসে আছে পহিলিকা। মাদক আচ্ছন্ন চোখ দুটো রক্তিম চিকচিক করছে পানিতে। সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে মিস্টার পিউরসন। তিনি স্বভাবসুলভ ধীর কণ্ঠে বলল, ম্যাডাম, আপনি দুপুর থেকে এখানে বসে আছেন, আপনার বাসায় মানুষ তো খুঁজবে। কি জবাব দেবেন? মিস্টার পিউরসনের দিকে লাল চোখে তাকালো প্রহেলিকা। ঠোঁট এলিয়ে হাসলো মলিনভাবে। বলল, আমাদের মতো মানুষদের জন্য কেউ ওয়েট করে না মিস্টার পিউরসন। আমরা অন্ধকারের মানুষ, অন্ধকারের স্বস্তি পাই। ভালো মানুষের ভিড়ে আমরা দম বন্ধ লাগে। ম্যাডাম, আপনি বললে গার্ডরা আপনাকে বাসায় পৌঁছে দেবে। সাথে সাথে তীব্র অসম্মতি জানালো প্রহেলিকা। না, আমি ওই বাসাতে কিছুতেই ফিরব না। ওইখানে আমার দম বন্ধ হয়ে আসে। জীবিত অবস্থায় আমি মৃত্যুর স্বাদ গ্রহণ করি ওই বাড়িতে। সাথে সাথে তীব্র অসম্মতি দেখে থমকে গেল যেন গার্ডরাও। আমি এত তাড়াতাড়ি মরতে চাই না মিস্টার পিউরসন। একটু অবাক হলেন, তবে তিনিও আর বিশেষ কথা বাড়ালেন না। ওকে ম্যাডাম, আপনার ইচ্ছা। তবে স্যার একটু বলবেন প্লিজ। উনি যেন অত্যন্ত এবার এখানে আসেন। গত 1 মাস হয়ে গেছে তিনি একবারের জন্য এখানে আসেনি, অথচ ওনাকে এখন খুব দরকার। সব দিন আটকে আছে। প্রতিদিন না হোক 15 দিনে একবার আসেন যেন। না হলে কিভাবে হবে? স্যারের এই উদাসীনতার জন্য অনেক লস হয়ে যাচ্ছে। প্রহেলিকার উদাসীনতার কথা শব্দ শুনে হেসে ফেলল প্রহেলিকা, যেন মানসিক কোনো রোগী। প্রহেলিকা হাসতে হাসতে তাচ্ছিল্য করে বলল, আপনার মনে হয় আমি বললেই সে চলে আসবে? কখনো আসবে না মিস্টার পিউরসন। সে এসব থেকে এখন পালিয়ে বাঁচতে চায়। নিজের গড়া সাম্রাজ্য এখন তার কাছে বিষাক্ত লাগে। আপনার আর এইসব কিছু তার গলা কাটা মতোই। যদি পারতো তবে এসব কবে জীবন থেকে উপড়ে ফেলতো। পারছে না, তাই বিষ খেয়ে বিষ হজম করছে। আর আমি তো তার চোখের বালি। সে সুখের সন্ধান পেয়ে গেছে মিস্টার পিউরসন। আর সুখ মানুষটা কখনো অন্ধকারে শান্তি পায় না। তারা উজ্জ্বল আলোর বাসিন্দা, অন্ধকারে তাদের বড় ঘৃণা।
শালার সুখ শুধু আমার দিকে তাকিয়ে দেখলো না। আমি সারা জীবন শুধু দুঃখের পেছনে ছুটে গেলাম, ভালোবাসার লোভে ধুকে ধুকে মরলাম, কিন্তু সুখের সন্ধান পেলাম না। বলতে বলতে চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়তে লাগলো অশ্রু। প্রহেলিকার মিস্টার পিউরসন কথার মাথায় কিছু বুঝলো না। ম্যাডাম, আপনি বলে নিশ্চিত আসবে? আপনি তো ওনার পার্টনার। ফের তাচ্ছিল্য আসলো প্রহেলিকা ব্যঙ্গ কণ্ঠে বলল, হ্যাঁ পার্টনার, তবে ক্রাইম পার্টনার না, সোল পার্টনার। সে আমাকে তার অপরাধের সঙ্গী বানালো ঠিকই, কিন্তু জীবন সঙ্গী বানালো না। আমার যত্ন করে ছুঁড়ে মারলো নোংরা অন্ধকার জগতের দুর্গন্ধ গলিতে। আর তার জন্য কি করিনি আমি? আমাকে তো কিছুতে ভালোবাসতে পারতো, কিন্তু না। কি নির্দয় মানুষ! পুরুষ মানুষের ভালোবাসা খুবই নির্দয়। বলতে বলতে টেবিলে মাথা এলিয়ে দিল প্রহেলিকা। মিস্টার পিউরসন বুঝলেন প্রহেলিকা অনেক নেশা হয়ে গেছে, নেশার ঘরে ভুলভাল বকছে। ওর সুখ দেখলে আমার হিংসে হয় জানো। অপরাধ তো আমি একা নই, সেও করে। তবে শাস্তিটা কেন আমার একা হলো? সে তো দিব্যও আছে, সুখে আছে। তার সুখের বর্ণনা হয় না। আমার চোখের সামনে সে অন্য নারীর সুখে সোহাগ করে, আমার চোখের সামনে জড়িয়ে ধরে আদর করে। কত তৃপ্তি চোখে মুখে, কত নিষ্ঠুর! মিস্টার অবাক চোখে তাকিয়ে শুনল, কেবল চুপ করে। প্রহেলিকা বলতে বলতে হুট করে হেসে উঠল। তবে এক জায়গায় আমি জিতে গেছি মিস্টার পিউরসন। এই জিতটা অনেক বড়। কিভাবে? আমি আমার ভালোবাসাকে দুনিয়ায় পাচ্ছি না, এই যন্ত্রণা কিছু দিনের। এবার জীবন শেষ হয়ে গেল। জন্ম জন্মান্তরের জন্য সে কেবল আমার হবে। আমার ভালোবাসা আমার হবে তখন। আর সে চাইলেও আমাকে ছেড়ে অন্য কারো কাছে যেতে পারবে না, কারণ মৃত্যুর পর আমাদের দুজনের নিশ্চিত গন্তব্য জাহান্নাম। সেখানে চিরন্তন হব আমরা সবাই। জান্নাতে এক হতে চাই, কিন্তু আমি চাই জাহান্নামে সে আমার হোক। আমার ভালোবাসার পূর্ণতা দুনিয়ায় নেই, আর জান্নাত তো আমাদের দুজনের কপালে নিশ্চিত। বলতে বলতে পৈশাচিক হাসি আসলো প্রহেলিকার অবস্থা দেখে অবাক হয়ে গেল মিস্টার পিউরসন। মৃত্যুর পর সত্যি কি কোনো দুনিয়া থাকে? থাকলে সেখানে যেন এই ভালোবাসার পূর্ণতা পাই। সৃষ্টিকর্তার নিকট চাইলো মিস্টার পিউরসন। প্রহেলিকার কথাগুলো শুনে প্রিয়তার মাথার ভেতর যেন আউলিয়ে খিচুড়ি পেকে যাচ্ছে। সে কিছুতেই বাস্তবতার সাথে মিলাতে পারল না প্রহেলিকার কথাগুলো। মনে মনে কনফিউজ হয়ে গেল। বড় আপু এই চক্রের সাথে জড়িত, মানে এদের বস এএসআর এর ক্রাইম পার্টনার। কত ভয়ঙ্কর একটা মানুষের পার্টনার! ভাবতে ভাবতে গায়ে কাটা দিল প্রিয়তার। তবে প্রহেলিকার অর্থ সে বুঝতে পারল না কথাটা সম্পূর্ণ। সে ফের বলল, আপু কি বললেন? ওদের বসকে ভালোবাসে? তার মানে সেই কুখ্যাত অপরাধীকে? ভাবতে ভাবতে মাথা আবার বিষময় বড় হয়ে গেল প্রিয়তার চোখ। অটোমেটিক মুখ হা হয়ে গেল, মুখ থেকে আপনি আপনি বেরিয়ে আসে, এমন মানুষকে ভালোবাসা যায়? তবে একটা ভাবনা প্রিয়তার মস্তিষ্কে কাটার মতো বিঁধে গেল। ভালো যেহেতু বাসে, তাহলে আর একটু বেটার কাউকে বাসতো। তাহলে সব আমার প্রণয় ভাইকে নিয়ে টানা হেঁচড়া কেন করেছে? কেন আমার প্রণয় ভাইয়ের আশেপাশে চিপটে সুপারগুলোর মতো ছিল? যদি অন্য কাউকে ভালোবাসে? এসব প্রশ্ন মাথায় উঁকি দিতে মাথা চক্কর দিল প্রিয়তার। তবে এসবের কথার কোনো উত্তর পায়নি সে প্রহেলিকাকে দেখে ভাবছিল, এখানে হয়তো তাকে প্রহেলিকা এনেছে প্রতিশোধ নিতে। কিন্তু প্রহেলিকার কথা শুনে মনে হচ্ছে না এটা প্রহেলিকার কাজ, বরং সে হয়তো এসবের কিছু জানেই না। যদি জানতো তাহলে নিশ্চয়ই একবার দেখতে যেত। তবে একটা জিনিস পরিষ্কার, প্রিয়তা মনে মনে আফসোস, বড় আপু যাকে ভালোবাসে সেই লোকটা, মানে এএসআর, ভালোবাসে না বড় আপুকে। আহারে কি কষ্ট! প্রিয়তা দুঃখী হলো প্রহেলিকার জন্য। প্রিয়তা আর এসব শুনল না, পা টিপে টিপে লুকিয়ে চলে গেল অন্যদিকে। সে যেন এক বিশাল গোলকধাঁধে ফেসে গেছে। চারদিকে কেমন যেন একই রকম লাগে, যেদিকে যায় সবটা একই ভয়ঙ্কর। প্রিয়তা ঘুরতে ঘুরতে অন্ধকার করিডোরে এসে পৌঁছালো। চিকন সরু করিডোর, আবছা আলো, আধারি রশ্মি। দূর দূর বুকে পায়ে এগোচ্ছে সে। দ্য ডার্ক ওয়েব নোট লেখা ওপরে একটা গ্লাসের। প্রিয়তা মনে মনে ভাবলো, এটা আবার কেমন বিকট নাম! ভেতরটা ধকধক করছে প্রিয়তার সে অন্ধকারে লুকিয়ে উকি দিল। ভেতরে সারিবদ্ধ শতাধিক কম্পিউটার সিস্টেম। কম্পিউটার থেকে যেমন শব্দ হয়, এক নাগাড়ে সবুজ বাতি লেখা উঠছে। প্রত্যেকটা কম্পিউটারের সামনে দ্রুত কিবোর্ড চাপছে এক একজন লোক। প্রত্যেকের কম্পিউটার যখন সাকসেসফুল কমপ্লিট লেখাটি হচ্ছে, কেমন করে উঠছে তারা। পুরো কক্ষ অন্ধকারে ডোবা, কেবল স্ক্রিনের আলো বিচ্ছুরিত হচ্ছে চারপাশটায়। প্রিয়তা বুঝলো না এখানে কি হচ্ছে, সে বুঝতেও চাইল না। আবারও সে ওপরের দিকে নামটা দেখলো। প্রিয়তা অন্ধকারে একদম জান লাগিয়ে দিল লেখাগুলো পড়তে। অনেকক্ষণ এক নাগাড়ে দেখার পর উদ্ধার করতে পারলো নামগুলো। পড়া মাত্রই পিলে চমকে উঠে প্রিয়তার, মুখ হা হয়ে গেল। OMG, এরা তো হ্যাকার! হ্যাঁ, এই তো জ্যাকসন্স যে ইউনিভার্সিটি কম্পিউটার হ্যাক করে।
করে বিলিয়ন বিলিয়ন রিচার্জ পেপার চুরি করে ফেলে। আর এরা এখানে কাজ করছে। হ্যাঁ, প্রিয়তা পাশের জনের নাম দেখে চমকে ওঠে। 2024 সালের ক্রিমিনালটা প্রিয়তা সেখানে আর দাঁড়ালো না, ইউটার্ন নিতেই দেখলো পাশাপাশি আরো দুটি গ্লাস ডোর।